আজ ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। আজকের দিনেই আমাদের দেশের সংবিধান লাগু হয়েছিল। অনেকের কাছে এটা হয়তো একটা ন্যাশনাল হলিডে, কিন্তু আমরা যারা ইতিহাস চর্চা করি তারা জানি যে আজকের দিনটি হয়তো প্রত্যেক ভারতীয়দের কাছে সবথেকে বড় দিন। কারণ অনেক দেশই স্বাধীন হতে পারে, তবে খুব কম দেশ ভারতের মতো একটি সফল গণতান্ত্রিক প্রজাতন্ত্র হতে পারে। কিন্তু গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাকে বলে? ভারত কেন একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র? এটা হয়তো অনেকেরই জানা নেই, কারণ এটি জানতে গেলে সংবিধানকে জানতে হবে, আর সংবিধান অনেকের কাছে কঠিন। তাই আমরা ভাবলাম আজকের দিনে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি আর জানি আমাদের সংবিধান আমাদের দেশকে কি বানাতে চায়, আর সংবিধান নির্মাতারা আমাদের দেশের ভবিষ্যৎকে নিয়ে কি কল্পনা করেছিলেন, যার জন্য আমাদের সংবিধানের অতল গভীরে ঢুকতে হবে না। আমাদের সংবিধানের প্রস্তাবনার ডিটেল স্টাডি করলেই আমরা বুঝতে পারবো সংবিধানের দর্শনকে। তাই চলুন শুরু করা যাক বিশ্বের সবথেকে বড় সংবিধানকে সহজ করে বোঝার যাত্রা। তবে তার আগে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে আপনি আমাদের বানানোর প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যেতে পারবেন, কারণ আমরা এরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় নিয়ে এসে থাকি। সংবিধান প্রস্তাবনার আসল উদ্দেশ্য কী? সংবিধান প্রস্তাবনা সংবিধানের জটিল ও কঠিন লেখাগুলি উদ্দেশ্যগুলিকে আমাদের সামনে তুলে ধরে এবং সংবিধানের উদ্দেশ্যকে সকলের সামনে তুলে ধরে। প্রস্তাবনাতে সবার প্রথমে বলা হয় যে ভারত একটি সভরেন বা সার্বভৌম দেশ। সার্বভৌম দেশ বলতে বোঝায় যে আমরা আমাদের দেশের মধ্যে তৈরি হওয়া যে কোনো বিষয়ের উপর নিয়ম বা কানুন বা বিধি বানাতে পারি, এবং এই বিধি বানাতে কোনো দেশ বা কোনো বিরোধী শক্তি আমাদের দেশকে আটকাতে পারবে না। এরপর প্রস্তাবনা আরও বলে যে ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ। এবার তাহলে দেখা যাক যে প্রজাতন্ত্রের আসল মানেটা কী। এর মানে হলো সাংবিধানিকভাবে ভারতের সমস্ত ক্ষমতার অধিকারী হলো ভারতের নাগরিকরা, মানে ভারতীয়রা সমস্ত ক্ষমতার উৎস, এবং ভারতের উপর কোনো দেশ আর রাজত্ব করতে পারবে না। ভারত 1949 সালে সংবিধান রচনা হওয়ার এবং এনফোর্স হওয়ার পর ব্রিটিশ ডোমিনিয়ন থেকে পরিণত হয় রিপাবলিকে, যদিও পাকিস্তান 1956 অবধি ছিল ব্রিটিশ ডোমিনিয়ন। এর মানে এই যে ভারতের সরকার ভারতীয়দের জন্য এবং ভারতীয়দের দ্বারা নির্বাচিত। আমরা আমাদের রাষ্ট্রপতিকেও নির্বাচিত করি, এবং রাষ্ট্রপতি সহ অন্যান্য সরকারি পদের জন্য যে কোনো ভারতীয় নাগরিক অ্যাপ্লাই করতে পারে যদি তার উপযুক্ত এলিজিবিলিটি থাকে। ২৬শে জানুয়ারি 1949 সালে যখন সংবিধান সম্পূর্ণভাবে লাগু করা হলো, তখন থেকে ব্রিটিশ ক্রাউনের সমস্ত আইনি এবং সাংবিধানিক অধিকার ও দায়বদ্ধতা শেষ হলো, এবং কোনো ভারতীয় তারপর থেকে আর ব্রিটিশ ক্রাউনের প্রতি আনুগত্য প্রকাশ করে না। যদিও ভারত 1950 সালের ২৬শে জানুয়ারি রিপাবলিক বা প্রজাতন্ত্র হয়েছে, তবুও ভারত ব্রিটিশ কমনওয়েলথের সাথে সম্পর্ক ছিন্ন করেনি, যার জন্য কমনওয়েলথের ধারণায় পরিবর্তিত হয়েছে। কারণ ভারত কমনওয়েলথে যোগ দিলেও ভারত ব্রিটিশ ক্রাউন বা রানীর আনুগত্য প্রকাশ করেনি, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একতার প্রতীক এবং সাম্রাজ্যবাদের প্রতীক। ভারতের জন্যই এই সাম্রাজ্যবাদের প্রতীক হয়ে উঠেছিল স্বাধীন দেশের সংগঠন, এবং ব্রিটিশ কমনওয়েলথের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল কমনওয়েলথ অফ নেশন। এর মানে ভারত ব্রিটেনের সাথে এতদিনকার সম্পর্ক ছিন্ন না করে একটি সম্মানজনক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রেখেছিল। যদিও ভারত ব্রিটেনের রানীকেই এই কমনওয়েলথ অফ নেশনের সিম্বলিক হেড হিসেবে মেনে নিয়েছিল, তবুও ব্রিটেনের রানী ভারতীয়দের অনুগত্যের উপর কোনো রকম অধিকার ছিল না। ব্রিটেনের রানী কোনোভাবেই ভারতের প্রেসিডেন্টের উপরে নয়। এছাড়া কমনওয়েলথের নেওয়া কোনো সিদ্ধান্ত ভারতের উপর বাইন্ডিং নয়, বা কমনওয়েলথের কোনো সদস্যের ঘোষণা করা যুদ্ধে ভারত ততক্ষণ যোগদান করবে না যতক্ষণ ভারত সেই যুদ্ধে রাজি না হয়। শুধু কমনওয়েলথই নয়, ভারতের সম্মতি ছাড়া যে কোনো আন্তর্জাতিক সংগঠন যেমন ইউনাইটেড নেশন ভারতের উপর কোনো রকম সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। এরপর আসা যাক ডেমোক্রেসি বা গণতন্ত্রে, কারণ সংবিধানের প্রস্তাবনা ভারতকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে ঘোষণা করেছে। সংবিধান আমাদের দেশকে গণতন্ত্রই ঘোষণা করেনি, সাথে আমাদের সমাজকে সুশাসন, স্বাধীনতা, সমতা এবং বন্ধুত্বপূর্ণ করার কথা বলে। সংবিধান আমাদের দেশকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে ঘোষণা করে। ভারতের নাগরিকরা তাদের সভেরেনিটি পার্লামেন্ট বা সংসদের মাধ্যমে প্রকাশ করবে, আর এই পার্লামেন্ট গঠিত হবে 18 বছরের ঊর্ধ্বের নাগরিকদের ভোটের মাধ্যমে। যে পার্লামেন্টের মধ্যেকার মন্ত্রিসভা বা এক্সিকিউটিভ যেমন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই পার্লামেন্টারি বানানো কানুন বা নিয়মকে নির্বাহ করবে। যদিও নির্বাচিত রাষ্ট্রপতি হেড অব দ্য স্টেট বা রাষ্ট্রের প্রধান হিসাবে রয়েছে, তবুও তিনি মন্ত্রিসভার উপদেশ ছাড়া কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেন না। যে মন্ত্রিসভা সমবেতভাবে পার্লামেন্ট বা জনগণের নির্বাচিত সংসদের প্রতি উত্তরদায়ী।
এই গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের ভোটের গুরুত্ব সমান, যে ভোটের মাধ্যমে নাগরিকরা সরকার বা পার্লামেন্ট তৈরি করে। সংবিধান ভারতকে সাংবিধানিক গণতন্ত্র বলে ঘোষণা করে। এর মানে হলো 1. গণতন্ত্রের নাগরিকদের ভাগিদারি, 2. উত্তরদায়ী সরকার এবং 3. উত্তরদায়ী মন্ত্রিসভা। সংসদীয় গণতন্ত্রের চরিত্র কেমন হবে তা পুরোপুরি নির্ভর করে সেই সব লোকেদের উপর যারা আইনসভা বা পার্লামেন্ট বা বিধানসভাগুলিতে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে। তাই আইনসভা সদস্যরা তাদের ক্ষমতা সম্পূর্ণরূপে জনগণের থেকে পেয়ে থাকেন। এবার দেখে নিই রাজনৈতিক স্বাধীনতা সম্বন্ধে আমাদের সংবিধান কী বলে। যেমন আমরা আগেই দেখেছি যে আমাদের সংবিধান সর্বতোভাবে সমস্ত নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতা প্রদান করে। তার সবথেকে বড় প্রমাণ এখানেই যে সবার ভোটের সমান গুরুত্ব, সে পুরুষ হোক বা মহিলা। এছাড়া সংবিধান যে কোনো মানুষ বা নাগরিককেই তার শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তিকে ব্যতি রেখে রাজনীতির মধ্যে যোগ দেওয়ার অধিকার দেয়। এর মানে প্রতি 5 বছর অন্তর লোকসভা বা বিধানসভা সদস্য নির্বাচিত হবে দেশের প্রতি প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের মাধ্যমে, যার প্রত্যেকটি ভোটের আপাত মূল্য সমান। মানে মুকেশ আম্বানির ভোটের মূল্য যা, আপনার ভোটের মূল্য সমান। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল গণতন্ত্রের এই মূল মন্ত্র আমাদের সংবিধানও মেনে চলে। অন্যদিকে ভারতের সংবিধান ভারতকে একটি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণময়ী দেশ হিসাবে গড়ে তুলতে চাইছে, যার প্রধান মাধ্যম হল সংবিধানে পার্ট 4 বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রের নীতি নির্ধারক তত্ত্ব। সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত ইকোনমিক জাস্টিস কখনোই সম্ভব হতো না যদি গণতন্ত্রের মানে শুধুমাত্র এই ভোট দিয়ে প্রতিনিধিত্বমূলক সরকার তৈরি করা হতো। মানে কনস্টিটিউশন শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসির কথাই বলে না, সোশ্যাল ডেমোক্রেসির কথাও বলে। কারণ বাবা সাহেব আম্বেদকর বলতেন যে পলিটিক্যাল ডেমোক্রেসি কখনোই থাকবে না যদি তার ভিত সোশ্যাল বা সামাজিক গণতন্ত্রের মাধ্যমে শক্ত না করা হয়। সোশ্যাল ডেমোক্রেসির মানে সমাজে সবার জন্য লিবার্টি, ইকুয়ালিটি ও ফ্র্যাটার্নিটি বা স্বাধীনতা, সমানতা এবং বন্ধুত্ব স্থাপন করা। স্বাধীনতা কখনোই সমানতা ছাড়া হয় না, আর সমানতা কখনোই স্বাধীনতা ছাড়া হয় না, আর স্বাধীনতা এবং সমানতা ভ্রাতৃত্ব ছাড়া হয় না। তাই সবার জন্য ভ্রাতৃত্বের মাধ্যমে আর্থিক স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা আনতেই বলে সংবিধান। আর্থিক স্বাধীনতা সম্বন্ধে কী বলে সংবিধান? সংবিধান দারিদ্র্যকে দূর করতে চায়। সংবিধান দারিদ্র্যকে দূর করতে চায় যারা দরিদ্র নয় তাদের সম্পত্তি ছিনিয়ে নিয়ে নয়, বরং দেশের সম্পদ এবং সাধনে বৃদ্ধি করে এবং সেই সম্পদ সমান এবং সুষ্ঠুভাবে বন্টন করে। আর এই বন্টন করা হবে কনস্টিটিউশনের ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাজ্যের নীতি নির্ধারক তত্ত্ব মেনে। অর্থনৈতিক স্বাধীনতা স্থাপন করা হবে অর্থনৈতিক গণতন্ত্র এবং কল্যাণময়ী সরকার স্থাপন করে। সামাজিক ন্যায়, অর্থনৈতিক উন্নতি এবং রাজনৈতিক ন্যায়ের সাথে স্বাধীনতা, সমানতা এবং ভ্রাতৃত্বকেও রুল অফ ল বা আইনের শাসনের মাধ্যমে স্থাপিত করে সংবিধান। কোনো গণতন্ত্র কখনোই সফল হয় না যতক্ষণ স্বাধীন এবং সভ্য জীবনযাপনের জন্য জরুরি সামান্য কিছু অধিকার সমাজের প্রতিটি মানুষকে দেওয়া না হয়। আমাদের সংবিধানের এই প্রস্তাবনা এই অধিকারগুলোকেই স্পষ্ট করে, যেমন স্বাধীন চিন্তার অধিকার, যে কোনো ধর্ম বা পন্থা মেনে চলার অধিকার। এছাড়া সংবিধানের আর্টিকেল 19 এবং 25 থেকে 28 এই অধিকারগুলোকে আরও স্পষ্ট করে। যদিও এই স্বাধীনতা কোনো সময় খর্ব করার দরকার হয় সমাজের বাকি সদস্যের সামগ্রিক খুশির জন্য। খেয়াল করে দেখবেন যে কিছু অধিকারকে সুনিশ্চিত করা সত্ত্বেও যদি সমাজে সকল লোকের মধ্যে সমানতা না থাকে তবে সেই অধিকারের গ্যারান্টি অর্থহীন। তাই সকল মানুষের মধ্যে সমানতা অত্যন্ত জরুরি। তার সাথে জরুরি সকল লোকের উন্নতির সুযোগের উপর সমান অধিকার। তাই সংবিধান জাতি, ধর্ম, লিঙ্গ এবং রাজ্য নির্বিশেষে ভেদাভেদকে বেআইনি বলে ঘোষণা করেছে এবং অস্পৃশ্যতাকে দূর করবার জন্য সকল সামাজিক জায়গাকে সকলের জন্য বলে ঘোষণা করেছে। এছাড়া অস্পৃশ্যতাকে দূর করবার জন্য সংবিধানের আর্টিকেল 17 অস্পৃশ্যতাকে বেআইনি বলে ঘোষণা করে। এছাড়া সংবিধানের আর্টিকেল 16 কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকারকে ঘোষণা করে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং রাজ্য নির্বিশেষে। এছাড়া আর্টিকেল 326 সকল প্রাপ্তবয়স্কদের জন্য নির্বাচনে ভোটের অধিকারকে সুনিশ্চিত করে। এছাড়া সংবিধানের পার্ট 4 এর আর্টিকেল 29A এবং ডি পুরুষ এবং মহিলা নির্বিশেষে একই কাজের জন্য একই বেতন এবং কোনো কাজের জন্য পুরুষ এবং মহিলা সমান অধিকার বলে সুনিশ্চিত করে, যাতে অর্থনৈতিকভাবে পুরুষ এবং মহিলাকে একই অর্থনৈতিক প্ল্যাটফর্মে বা অবস্থায় রাখা যায়। সংবিধান আমাদের দেশের সরকারকে কল্যাণময়ী সরকার বলে ঘোষণা করে, যার আসল মানেই হলো একটি সমাজবাদী বা সোশ্যালিস্ট স্টেট তৈরি করা, যার জন্য 1976 সালে ইন্দিরা গান্ধী সরকার 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় সোশ্যালিস্ট কথাটি যোগ করেন। কিন্তু এর মানে সকল মিনস অফ প্রোডাকশনকে রাষ্ট্রায়ত্ত করা নয় এবং সকল ব্যক্তিগত সম্পত্তিকে নাশ করা নয়। মিসেস গান্ধী এই সময় বলেন যে সরকার সেই সমস্ত সেক্টরগুলিকে রাষ্ট্রায়ত্ত করবে যে সমস্ত সেক্টরগুলি রাষ্ট্রায়ত্ত করা জরুরি বলে মনে করবে সরকার, যদিও সোশ্যালিজমকে সুপ্রিম কোর্ট অস্পষ্ট বলে বর্ণনা করেছে।
সুপ্রিম কোর্টের মতে সোশ্যালিজমের আসল উদ্দেশ্য হওয়া উচিত সমাজে উপার্জনের অসাম্যকে ঘোচানো এবং মানুষের লিভিং স্ট্যান্ডার্ডকে উন্নত করা। ভারতীয় সংবিধান ব্যক্তিগত সম্পত্তি নাশ করার কথা বলে না, কিন্তু সমাজে গরিবের উন্নতির জন্য প্রাইভেট প্রপার্টির উপর লিমিট ইম্পোজ করে। যদিও 1992 সালের এলপিজি রিফর্মের পর ভারত সোশ্যালিজমের থেকে বেরিয়ে এসছে, পাবলিক সেক্টরগুলিকে প্রাইভেটাইজ করা হচ্ছে এবং অনেক পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট কম করা হচ্ছে প্রাইভেট সেক্টরে উন্নতি করবার জন্য। এটি আসলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সারা বিশ্বের অর্থনীতির সাথে তাল মেলানোর জন্যই করা হয়েছিল, যদিও সেই সময় দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো ছিল না, যা আমরা এলপিজি রিফর্মের উপর তৈরি করা আরেকটি ভিডিওতে আলোচনা করব। সংবিধান বলে যে ভারতের প্রতিটি মানুষ এবং নাগরিকের মধ্যে একতা জরুরি ভারতের স্বাধীনতা এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখবার জন্য। এই একতাকেই উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ইন্টিগ্রিটি শব্দটির মাধ্যমে, যা যোগ করা হয় 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976-এর মাধ্যমে। কিন্তু এই একতা এবং গণতন্ত্র কোনোদিন সফল হতে পারে না বিভিন্ন শ্রেণী, জাতি এবং সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব না থাকলে। তাই অস্পৃশ্যতাকে দূর করে, বিভিন্ন ধর্মে মানুষের মধ্যে সৌহার্দ্য তৈরি করে, বিভিন্ন রাজ্যের মধ্যে একতা তৈরি করে আমাদের ভারতকে বাঁচিয়ে রাখার পথ দেখায় সংবিধান। ভারতের বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে ভ্রাতৃত্ব এবং একতা বজায় রাখবার জন্য সংবিধান সবথেকে ভালো পথ হিসেবে বেছে নিয়েছে ধর্মনিরপেক্ষতাকে বা সেকুলারিজমকে। সংবিধান ভারতকে সেকুলার স্টেট তৈরি করার কথা বলে। এর মানে রাষ্ট্র সকল ধর্মকে সমানভাবে রক্ষা করবে এবং কোনো ধর্মকেই রাষ্ট্রধর্ম হিসাবে মর্যাদা দেবে না। সর্বপ্রথম এই সেকুলারিজমের ইঙ্গিত পাওয়া যায় সংবিধানের প্রস্তাবনায়, যাকে 47 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর সংবিধানে জুড়ে দেওয়া হয়। যদিও সংবিধান নির্মাতারা কনস্টিটিউশনের আর্টিকেল 25, 26 এবং 27-এর মাধ্যমে সেকুলারিজমে গোড়াপত্তন করে দিয়েছিলেন স্বাধীন ভারতে। 47 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976-এ ইন্দিরা গান্ধী ফর্মালি এই ধর্মনিরপেক্ষতাকে ঢুকিয়ে দেন সংবিধানে। অন্যদিকে মহামান্য সুপ্রিম কোর্ট সেকুলারিজমকে সংবিধানের মূল ভিত বা বেসিক স্ট্রাকচার বলেছেন। কনস্টিটিউশন কোনো ধর্মকে রাজধর্ম বলে না বা কাউকে কোনো ধর্ম মেনে চলতে আটকায় না বা কোনো বিশেষ রীতিরিবাজ থেকে আটকায় না। এর থেকে বড় ধর্মনিরপেক্ষতার উদাহরণ আর কি হতে পারে? এটাই একমাত্র উজ্জ্বল উপলব্ধি যেখানে আমাদের প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বার্মাতে একটি নির্দিষ্ট রাষ্ট্রধর্ম বা রাজধর্ম আছে, সেখানে আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাহলে বুঝতেই পারছেন আমাদের সংবিধান আমাদের দেশকে একটি সংসদীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি করতে চায়, যে দেশ হবে ধর্মনিরপেক্ষ এবং যে দেশ তার দেশের স্বাধীনতা, সমানতা এবং বন্ধুত্বের মাধ্যমে সমাজে আনবে সামাজিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায়, যে দেশে উচ্চ নীচ থাকবে না, যে দেশ হবে সমৃদ্ধ। এটাই হলো আমাদের সংবিধানের দর্শন। আমরা আজকে আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা এখন কমেন্ট করে জানান যে আমাদের দেশের কোন বৈশিষ্ট্যটি আপনাদের সবথেকে ভালো লাগে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ, টিম কনসেপ্টোপিডিয়া।